আসসালামু আলাইকুম। আমাদের অনেকেই প্রতিদিন ক্যালসিয়াম ওষুধ খেয়ে থাকি। তো এই ক্যালসিয়াম ওষুধের আমাদের শরীরে কী ইফেক্ট আছে? বিশেষ করে আমাদের হার্টের রক্তনালীর উপর কী ইফেক্ট আছে? আমরা আজকে কথা বলব এটা নিয়ে। আমি ডাক্তার এম.এ.বি. সিদ্দিক মজুমদার জাবেদ, মেডিসিন ও কার্ডিওলজিস্ট। কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে আমরা আমাদের আজকের মূল টপিকে ফিরে আসি। এই যে ক্যালসিয়াম ওষুধ খাওয়া, আমরা তো প্রতিদিন খাচ্ছি। কেন খাচ্ছি? আমাদের শরীরে ব্যথা, আমাদের হাড়ে ব্যথা করতেছে। এটা খেলে আমাদের একটু ভালো লাগে। এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই যে আসলে ভালোটা কেন লাগে। এইজন্য আমরা খেয়ে যাচ্ছি। বাট এই যে আমরা খাচ্ছি, এটা কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে যারা অতিরিক্ত ক্যালসিয়াম খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে অ্যাবডোমিনাল এওরটা বা মহাধমনী। এওরটা হলো হার্ট থেকে একটা বড় রক্তনালী বের হয়, যেটা আমাদের এই বুকের মধ্যে দিয়ে গিয়ে পেটের মধ্যে যায় এবং আমাদের পুরো শরীরে রক্ত সাপ্লাই দেয়। এই অ্যাবডোমিনাল এওরটার মধ্যে কিন্তু ক্যালসিফিকেশন হয় যারা অতিরিক্ত ক্যালসিয়াম খেয়ে থাকেন। যদিও বড় বড় স্টাডি দিয়ে এখনও এটা খুব একটা প্রমাণ করা সম্ভব হয়নি। এবং দুইটা গ্রুপের উপর পরীক্ষা করা হয়, যাদের এক গ্রুপ নিয়মিত ক্যালসিয়াম খেত, আরেক গ্রুপ খেত না। দেখা গেছে যারা নিয়মিত ক্যালসিয়াম খেত, তাদের হার্টের রক্তনালীর ভিতরে ক্যালসিয়াম জমা হওয়ার প্রবণতা যারা খায়নি তাদের চেয়ে কিছুটা বেশি। তবে লং টার্ম স্টাডি বা মেটা অ্যানালাইসিস করে কিন্তু এরকম কোনো উপসংহারে যাওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু এই যে আমরা যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আমরা যারা রিং পরাতে যাই, যাদের ধমনীতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, আমরা কিন্তু খুব প্রবলেম ফেস করি এই স্টেন্ট পরাতে গিয়ে। এবং শুধু ক্যালসিয়াম কাটার জন্য অনেকগুলো ডিভাইস এখন আস্তে আস্তে আসতেছে। কাজেই ভাবেন যে এটা কতটা ঝামেলা করতেছে এইসব কাজের ক্ষেত্রে, এবং আপনাদেরও খরচ বেড়ে যাচ্ছে। কাজেই এই যে ক্যালসিয়াম যেন জমা না হয়, সেটার জন্য আসলে আমরা কি করতে পারি? আমি আজকে কয়েকটা উপায় নিয়ে কথা বলবো, যেগুলো করলে আমাদের এই ক্যালসিয়াম জমা হওয়ার প্রবণতাটা কমবে। এক নম্বরে হলো অ্যালকোহল। যারা অ্যালকোহল খান, নিয়মিত ড্রিঙ্কস করেন এবং যারা এডিক্টেড, তাদের হার্টে ক্যালসিয়াম জমা হওয়ার প্রবণতা অনেক বেশি। কেন এটা হয়? কারণ অ্যালকোহল যেটা করে, এই যে ক্যালসিয়াম যে মেটাবলিজম হবে শরীরে বিভিন্ন অঙ্গে গিয়ে, যেমন বিশেষ করে লিভারে মেটাবলিজম হয়, তারপর ইন্টেস্টাইনে মেটাবলিজম হচ্ছে, এই জায়গাগুলোর মধ্যে অ্যালকোহল বাধা দেয়। এই বাধা দেওয়ার কারণে ক্যালসিয়াম ঠিকমতো মেটাবলিজম হয় না, এবং না হওয়ার কারণে বিভিন্ন অঙ্গে, শুধু যে হার্টের রক্তনালীতে হচ্ছে তা না, বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্যালসিয়াম ডিপোজিশন হয়। এই যে ডিপোজিশন হচ্ছে, এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, আরেকটাকে বলা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। এগুলো জাস্ট আপনাদের জানার জন্য বলে রাখা, এগুলো মেডিকেল টার্ম, এগুলো আপনাদের না মনে না রাখলেও চলবে। তাহলে এই অ্যালকোহল, তাহলে যারা অ্যালকোহল খাচ্ছেন, কিভাবে মডারেশন করবেন আপনারা? এটা মডারেশন করার বিজ্ঞান যেটা বলে, যারা মেল এবং এডিক্টেড এবং যারা ফিমেল এডিক্টেড, তাদের ক্ষেত্রে কিন্তু দুইজনের ক্ষেত্রে আলাদা। এই যে যাদের হলো মেল বা পুরুষ, এবং যারা 40%-এর বেশি কনসেন্ট্রেশন, অর্থাৎ যারা হার্ড ড্রিঙ্কস খেয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে একটা ড্রিঙ্কসে 45 ml থাকে। দিনে দুইটা ড্রিঙ্কস নিতে পারবেন, অর্থাৎ 90 ml সর্বোচ্চ। আর যারা মহিলা, তাদের হলো 45 ml। এটা মডারেশন, এবং যদি আপনি পারেন আপনি আরও কমায় নিয়ে আসবেন। যত কমাতে পারবেন এটা আপনার জন্য বেনিফিট হবে। তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট গেল অ্যালকোহল মডারেশন। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্ট হলো, যেটা একদম ইউনিভার্সাল, স্মোকিং। ধূমপান ছাড়তে হবে, এবং ধূমপান ছাড়ার কোনো বিকল্প নাই। ধূমপানে নিকোটিন এবং আরও প্রায় 200 ধরনের টক্সিক সাবস্টেন্স থাকে, যারা বিভিন্নভাবে হার্টের এবং অন্যান্য রক্তনালীর ক্ষতি করতে পারে। কাজেই আমাদের সেকেন্ড পয়েন্ট, ধূমপান অবশ্যই ছাড়তে হবে। থার্ড পয়েন্ট, সেডেন্টারি লাইফস্টাইল। যারা সারাক্ষণ বসে বসে কাজ করছেন, নতুন একটা টার্ম এখন বলা হয়, যেটাকে বলা হয় সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। অর্থাৎ এই যে সারাক্ষণ বসে বসে কাজ করা, এটাকে ধূমপানের সাথে তুলনা করা হচ্ছে, এবং বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে এটাকে কিভাবে মডিফাই করা যায়।
বলা হয় যে আপনার যদি বসে বসে কাজ করতে হয়, কারা? বিশেষ করে যারা ব্যাংকার, তারা সারাক্ষণ বসে বসে কাজ করতে হচ্ছে এবং আরও কিছু প্রফেশন আছে এবং যারা ক্যাশে কাজ করছেন, সারাক্ষণ আপনাকে প্রায় ৮-১০ ঘন্টা ১২ ঘন্টা টানা বসে থাকতে হচ্ছে। এই টানা বসে থাকাটা করা যাবে না। ঘন্টায় অন্তত একবার আপনাকে উঠতে হবে, অথবা টানা যদি বসে কাজ করতে হয়, বসে কাজ না করে আপনাদের টেস্টটাকে মুভ করানো যায় এরকম ডেস্ক নিতে পারেন, যেটাকে হাইট বাড়ানো যায়। কিছুক্ষণ আপনি বসে কাজ করলেন, কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে কাজ করবেন। দেখা গেছে যারা বসে কাজ করেন এবং যারা দাঁড়িয়ে কাজ করেন, দাঁড়িয়ে যারা কাজ করতেছেন তাদের ক্যালোরি খরচ কিন্তু বেশি হচ্ছে বসে কাজ করার তুলনায়। কাজেই শুধু বসা এবং দাঁড়ানোর মধ্যেও কিন্তু একটা তফাৎ আছে। আর এই সারাক্ষণ যদি বসে কাজ করতে হয়, সেটা কাজ না করে আপনারা একটু দাঁড়াবেন। যাদের সুযোগ আছে, এখন মোবাইল সবাই ইউজ করেন। ঘন্টায় আপনার একটা কল আসতেই পারে বা আপনার কাউকে কল করার প্রয়োজন হতে পারে। একটু হেঁটে কল করে আসুন। আপনার কলিগদেরও ডিস্টার্ব হবে না, আপনারও হাঁটা হয়ে যাবে। এবং যেটা আমরা সবসময় বলি, রেগুলার অন্তত 30 মিনিটস আপনি হাঁটাহাঁটির জন্য রাখতে হবে। সে হাঁটা হবে একটু দ্রুত হাঁটা, যেন আপনার ঘাম ঝরে, যেন ক্যালোরি খরচ বেশি হয়। এটা মেইনটেইন করতে হবে। তাহলে আমাদের থার্ড পয়েন্ট গেল আমরা সেডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করা। এখন আমরা আসি আমাদের ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্টটা কি? অ্যাভয়েড অল জাঙ্ক ফুড। সব ধরনের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। কারণ প্রতিটা জাঙ্ক ফুড আমরা জাঙ্ক ফুড কোনগুলো? এই যে আমরা ফাস্ট ফুড খাচ্ছি, হেভি ফ্রাইড আমরা খাচ্ছি থেকে, এগুলোর প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই জাঙ্ক ফুড অ্যাভয়েডের মাধ্যমে আপনি অনেক রোগ থেকে আপনি রক্ষা পাবেন। অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া এখন আমরা আসি ৫ নম্বর পয়েন্টে। ৫ নম্বর পয়েন্টটা কি? হাইপার টেনশন। উচ্চ রক্তচাপ নিজেই হার্টে ক্যালসিয়াম জমা করতে পারে বেশি। কাজেই আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, আপনাকে ওষুধ শুরু করতে হবে। এবং উচ্চ রক্তচাপের ওষুধ অবশ্যই আপনি আপনার চিকিৎসকের মাধ্যমে শুরু করবেন। কেন করবেন? অনেকগুলো ওষুধ আছে যেগুলো শুধুমাত্র আপনার রক্তচাপ কমাবে তা না, আপনার কিডনি ভালো রাখবে, আপনার হার্টের কন্ডিশন ভালো রাখবে। আপনার যদি সাথে ডায়াবেটিস থাকে, ২টা ওষুধের মধ্যেই কাজ করবে। আপনার হার্টকে নষ্ট হতে দিবে না। শুধু প্রেশার কমানো চিকিৎসা না, প্রেশার কমানো আপনি নিজেও ওষুধ নিয়ে কমাতে পারবেন, কিন্তু কোনটা ভালো হবে, কোনটা আপনার কোন অর্গান ভালো রাখবে, সেটার জন্য আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। এবং অবশ্যই উচ্চ রক্তচাপকে কন্ট্রোলে রাখতে হবে। আমার বয়স কম, আমি এখন প্রেশারের ওষুধ খাবো না, এটা করা যাবে না। প্রয়োজন না হলে আপনার চিকিৎসকই বলবে যে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন, বাট যদি প্রয়োজন হয় অবশ্যই আপনার চিকিৎসা নিতে হবে এবং খাবেন। আপনি যদি ওষুধ খেয়ে ভালো থাকেন, সেটা তো আপনার জন্য ভালো। একেবারে অসুস্থ হওয়ার চেয়ে, হার্ট অ্যাটাক করা, স্ট্রোক করার চেয়ে আপনি যদি ওষুধ খেয়ে প্রেশারটাকে কন্ট্রোলে রেখে আপনি ভালো থাকতে পারেন, আপনার বয়স কম হলেই কি? আপনি তো ভালো আছেন, আপনার উদ্দেশ্য দীর্ঘদিন ভালো থাকা। কাজেই ওষুধ প্রয়োজন হলে ওষুধ খাইতে হবে। এখন কথা বলবো ২টা ভিটামিন নিয়ে, যে ২টা ভিটামিন এই ক্যালসিয়াম জমা হইতে বাধা দেবে। সেই ভিটামিন ২টা কি? একটা আমাদের বহুল প্রচলিত স্বনামধন্য ভিটামিন, ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এই যে ক্যালসিয়াম শরীরের মধ্যে কোথায় কোথায় কাজ করবে, মূলত ক্যালসিয়াম কিন্তু ৯৯% ক্যালসিয়ামই কিন্তু আমাদের থাকে আমাদের বোনসে এবং আমাদের টিথ, দাঁতের মধ্যে। ৯৯% ক্যালসিয়াম এখানে, বাকি ১% ক্যালসিয়াম আমাদের ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতেছে। কাজে এই যে কোনটা কোথায় যাবে, সে এখানে যাবে নাকি ওখানে যাবে, এটা ঠিক করে দেবে কিন্তু ভিটামিন ডি। ভিটামিন ডি নিজে ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করবে। আরেকটা ভিটামিন আছে যেটার সম্বন্ধে আমরা খুব একটা বলি না, সেটা হলো ভিটামিন কে। এই ভিটামিন কে কিন্তু লিভারে থাকতেছে, ভিটামিন ডিও লিভারে থাকতেছে। কাজেই হার্টের সাথে আপনার লিভারও কিন্তু ভালো রাখতে হবে। এই ভিটামিন কে আমরা কোত্থেকে পাই? বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, পুঁই শাক, এই সোর্সগুলোর মাধ্যমে, ডিমের কুসুম, দুধ, যে কোনো ধরনের মাংস, এগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন কে পাই। এবং ভিটামিন ডিও কিন্তু আপনি এই জিনিসগুলো থেকে পাবেন। কাজেই এগুলো আমাদেরকে খাইতে হবে এবং আমাদেরকে সূর্যালোকে থাকতে হবে। সূর্যালোকে আমরা বলি ১২টা থেকে ২টা, না পারলে আপনি আপনার একটা সময় বাঁচতে পারেন, বাট সানলাইটটা এই ভিটামিন ডি অ্যাক্টিভেশনের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। এই ২টা ভিটামিন গেল। এখন আমরা আসব আরেকটি মিনারেলস। সেই মিনারেলসটা কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু ক্যালসিয়ামের মতোই কাজ করে। যেমন ক্যালসিয়ামের, যদি আপনার ম্যাগনেসিয়ামের অভাব থাকে,
ক্যালসিয়াম তখন করবে কি, আপনার মাংসপেশির সংকোচন বাড়িয়ে দিবে, আপনার ট্রেমর হবে, বুঝছেন? আমরা অনেক সময় অনেকে একটা কমপ্লেন করে থাকেন যে আমি রাতে ঘুমাইলে আমার খুব পা কামড়ায়, খুব পা চাবায়, পায়ের পেশিতে চাবায়। তো এই ক্ষেত্রে আসলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দুইটারই কিন্তু ভূমিকা আছে। ক্যালসিয়াম যদি কমে যায়, ম্যাগনেসিয়াম কমে যায়, আপনার এই যে পায়ের চাবানো কামড়ানো কিন্তু বাড়বে। কাজেই যদি আপনার পায়ের চাবানো কামড়ানো থাকে, ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেগুলো, সেগুলোও কিন্তু নিতে হবে। তাহলে আজকে আমরা কিভাবে রক্তে রক্তে এবং হার্টে কিভাবে আমরা ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করতে পারবো, কি কি খাবার খাইলে, কি কি করলে আমাদের রক্তনালীতে ক্যালসিয়ামের পরিমাণ কমাতে পারবো, সেটা আমরা জানলাম। এবং এগুলো করলে আপনার হার্টের ক্যালসিয়াম আপনি কম রাখতে পারবেন, দীর্ঘদিন রোগমুক্ত থেকে ভালো রাখতে পারবেন। আল্লাহ হাফেজ।